বাঁধনহারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে, একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে। সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে। বাঁধনহারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল। আঁধার রাতে প্রহর গুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি, কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে। বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। সৌমিত্র বসু শুরু করছে শরণাগত অনুষ্ঠানে কথা বলা 92.7 বিগ এফএম এ। আমি প্রথমে বলবো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা। আজ সোমবার 23শে জ্যৈষ্ঠ 1428, ইংরেজির 7ই জুন 2021। তিথি বৈশাখ, কৃষ্ণপক্ষ দ্বাদশী, নক্ষত্র ভরণী। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 8 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধে 6:15 হয়ে 28 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি আজকে। কালাজ্বরের ঔষধ আবিষ্কারক স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস আজকে। তার জন্ম হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। তিনি প্রয়াত হন এই একই তারিখে 1946 খ্রিস্টাব্দে। বারাণসী আশ্রমে শ্রী 108 গঙ্গা দেবী পঞ্চতীর্থ বেদান্ত সরস্বতী মায়ের আবির্ভাব তিথি আজকে। বলরামপুর পরমানন্দ আশ্রমে স্বামী বিরজানন্দ মহারাজের, যার গৃহী নাম জগদীশ চট্টোপাধ্যায়, তার প্রয়াণ তিথি আজকে। 1969 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রখ্যাত অভিনেতা জওহর গাঙ্গুলি দেহত্যাগ করেন। 1631 খ্রিস্টাব্দে আজকের তারিখে সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ বেগম প্রয়াত হন। আজ 7 তারিখ 7ই জুন 1977 খ্রিস্টাব্দে বাংলা প্রকাশন শিল্পে আধুনিকতার প্রবর্তক দিলীপ কুমার গুপ্ত দেহত্যাগ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকটি আছে, ফেসবুকের পাতা, তার নাম শরণাগত সৌমিত্র, SHRANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় আমি প্রত্যেকদিন রাত্রি 9:30টার সময় আপনাদের সঙ্গে আড্ডা মারতে বসি বলতে পারেন। গীতার ব্যাখ্যা হয়, আপনাদের চিঠিপত্রগুলো পড়বার চেষ্টা করা হয়, আর আবৃত্তি হয়, ইত্যাদি ইত্যাদি নানান রকম সব হয়। তাহলে আপাতত গান শুনি, গানের পর ফিরে আসছি। আজকের দিনটার বৈশিষ্ট্য বলবো এবং বলবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের বিশেষ দিনটার কথা বলবার জন্য স্কুলের গেট দিয়ে হাত বাড়িয়ে হজমি কাঠি আইসক্রিমগুলো নাকি নর্দমার জল দিয়ে বানায়। পরে বড় হয়ে মনে হয়েছে, আচ্ছা বেছে বেছে নর্দমা থেকেই বা জল তুলবে কেন আইসক্রিম তৈরি করবার জন্য? রাস্তার কলের জল থেকেই তো করা যায়। কত যে খেয়েছি। আচ্ছা, তার থেকে খুব কি আলাদা টিফিনের সময় অফিস পাড়ার রাস্তায় মোমো, চানা বাটোরা, খুব খিদের মুখে বিরিয়ানি। বাদ দিন, আমরা যা কিছু খাই, ধান চাল থেকে সবজি থেকে যা কিছু দুবেলা আমাদের পেটে যাচ্ছে, সেসব কি আমাদের শরীরের পক্ষে নিরাপদ নয় তো? কত কি মেশানো হয় ফলন বাড়ানোর জন্য, টাটকা দেখাবার জন্য। সব বিষ। লোভী অসভ্য সব মানুষেরা বিষ খাওয়ায় আমাদের, খাইয়েই চলে।
তাই তো বাইরের খাবার নিয়মিত খেলে পেটের গোলমাল, শরীরের অন্য সমস্ত গোলমাল হবেই। আমরা ধরে নিয়েছি ভবিতব্য। সম্ভবত আমরা কেউ মনেই রাখি না বছরের মধ্যেই আজকের দিনটা ধার্য করা আছে বিষাক্ত খাবারের হাত থেকে আমাদের বাঁচবার ব্যাপারে সচেতন করবার জন্য। আজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা স্কন্দ পুরাণের গল্প বলছি, বিনতা আর কদ্রুর গল্প। কদ্রু বিনতাকে দাসী করে রাখতে চান, তারপরে কি হলো না হলো সে সমস্ত খানিক জানেন, বাকিটা জানবেন। তারপর চলে যাব প্রণমী তোমারে, এই পর্যায়ে স্বামী বিবেকানন্দের কথায়। স্বামী বিবেকানন্দ মুসলমান ধর্মাবলম্বী যারা, তাদের সম্পর্কে স্বামীজির মনোভাব কিরকম ছিল তাই নিয়ে দুটো চারটে কথা শোনাবো আপনাদের। মহিলাদের সঙ্গে তার ব্যবহার কিরকম ছিল তাই নিয়ে কথা বলবো। তারপরে হেমহাজীবন। হেমহাজীবনে তো গতদিন যার কথা বলেছিলাম শনিবার, তার নামটা বলবো এবং তারপরে নতুন আরেকজনের কথা বলবো। আপনাদের চিঠিপত্রের উত্তর দেবো এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি, তাই না? এখানে যতই গরম হোক, বাইরে দূরেতে পাহাড়। তাহলে শুরু করব এবার পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজ বিনতার কদ্রুর মধ্যে বাজি লড়া হলো। উচ্চৈশ্রবার গায়ের রং কালো না সাদা? বিনতা বলছে সাদা। সে তো তাই দেখেছে দিনের আলোয়, আর সবাইকার সঙ্গে আর সবাইকার মতো। কিন্তু কদ্রু দেখেছে কালো। শুধু দেখেছে নয়, সে বলেছে যদি সত্যি সত্যি উচ্চৈশ্রবার রং সাদা হয় তাহলে সে বিনতার দাসী হয়ে থাকবে, আর যদি উল্টোটা প্রমাণ হয় বিনতা হবে কদ্রুর দাসী। সমস্ত ঠিক হয়ে গেল। এবার কদ্রু গেল তার ছেলেদের কাছে। শোন বাচ্চারা, গরুড়ের মায়ের সঙ্গে আমি একটা বাজি লড়েছি, এখন তোরা যদি ইচ্ছে করিস তাহলে সে বাজিকে আমি জিততে পারি। সব কথা বলল কদ্রু। তারপর সেই 7 ছেলেদের বলল, তোরা ওই উচ্চৈশ্রবা সারা শরীর ঢেকে রাখবি। তোদের গায়ের রং কালো, দূর থেকে মনে হবে ঘোড়াটার গায়ের রং কালো, ঠিক আছে? সাপেরা বলল, না ঠিক নেই, এই তো অধর্ম মা। গরুড়ের মায়ের সঙ্গে এমন অধর্ম আমরা করতে পারবো না। কদ্রু বলল, পারবি না? আমি মা হয়ে তোদের আদেশ করছি, তোরা এইটুকু করতে পারবি না? ছেলেরা বলল, না মা না, তুমি অন্যায় করতে চলেছ। ছেলে হিসেবে তোমাকে বাধা দেওয়া আমাদের কর্তব্য। কদ্রু বলল, বেশ, তাহলে আমি অভিশাপ দিচ্ছি, এই মুহূর্তে তোরা সকলে নির্বিষ হয়ে যা। তোদের মুখে আর কোনো বিষ থাকবে না, কেউ তোদের ভয় পাবে না, পা দিয়ে মারিয়ে মারিয়ে চলে যাবে। তখন ছেলেরা ভয় পেয়ে গেল। বেশ, তবে তাই হোক, তুমি যা বলছো তাই হবে। তারা সবাই মিলে একসঙ্গে গিয়ে উচ্চৈশ্রবাকে একেবারে ঢেকে দিল। বিনতাকে ডেকে কদ্রু বলল, ওই দেখো, নিজের চোখে দেখো, ওই ঘোড়া কালো, কুচকুচে কালো। আমার সঙ্গে বাজি লড়েছিল না? হ্যাঁ, এবার তাহলে পরাজয় স্বীকার করে নিলে? স্বীকার না করেই বা উপায় কি? বিনতা হল কদ্রুর দাসী। কদ্রুর এতদিনের মনোবাসনা পূর্ণ হল। খুব যে গরুড় আর অরুণের গর্ভে মাটিতে পা পড়ছিল না এবার। যত রাগ ছিল সব নিয়ে কদ্রু বিনতাকে খাটায়, নানান রকম হুকুম করে তাকে। বিনতা মাথা নিচু করে সে সমস্ত হুকুম মেনে নেয়। কি করবে, সে তো দাসী, এই তো তার কাজ। একদিন কদ্রু বলল, আমার 100 ছেলেকে নিয়ে আমি তোমার পিঠে চেপে বেড়াতে যাব সমুদ্রের ওপর দিয়ে উড়ে উড়ে। বিনতা তাদের নিয়ে আকাশে উঠে গেল। কদ্রু বলে, আরো উপরে, আরো উঁচুতে। বিনতা বলছে, আমি পারছি না, সূর্যের অসহ্য তাপ, আমি ঝলসে যাচ্ছি যে। কদ্রু সে কথা কানেই নেয় না। আরো উপরে, আরো 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 উপরে। বিনতা তখন 2 হাত জোড় করে বলল, সূর্যদেব, আমাকে দয়া করুন,
আজকের মতো পুরাণ চিরন্তন এখানেই শেষ। এরপর প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দকে নিয়ে প্রণমী তোমারে। আপনাদের বলছিলাম অন্য ধর্মের মানুষের সম্পর্কে স্বামী বিবেকানন্দের খুব উদার মত ছিল। এইটাই হলো তার মতো মানুষকে বোঝবার চাবিকাঠি। তিনি সমস্ত ধর্মের ব্যাপারেই উদার ছিলেন। সব ধর্মই ভালো, সব ধর্মেই ন্যায়ের কথা বলে, শুধু মানুষ তার মতো করে সে ধর্মকে বেঁকিয়ে চুরিয়ে নিয়ে তাকে খারাপ, এমনকি মানব বিরোধী করে তোলে। স্বামীজির মধ্যে আসলে একটা অদ্ভুত গুণ ছিল, যেটা বেশ বড় বড় মানুষের মধ্যেও প্রায়ই দেখা যায় না। সেটা যে কোনো মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ, তার ভেতরে কি কি রত্ন লুকিয়ে আছে তা তিনি এক পলকের মধ্যে চিনে নিতে পারতেন। হ্যাঁ, ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আরো কথা বলবার জন্য আমি আপনাদের সৌমিত্র বসু। যে এসে হে মহাজীবন শুরু করবার সময়, মানে তার প্রথম পর্ব শুরু করবার সময় একটা কথা বলতে আমার খুব ভালো লাগছে, খুব গর্ব হচ্ছে বলা ভালো। কেন গর্ব হচ্ছে বলি, শরণাগত সৌমিত্র পরিবার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এর সঙ্গে বিগ এফএম এর সরকারিভাবে কোনো সম্পর্ক নেই। শরণাগত শ্রোতারা নিজেদের নিয়ে একটা গ্রুপ করেছেন, পরস্পরের মধ্যে নানান বিষয়ে আদান প্রদান চলে সেখানে, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে একজন দুজন লিখেছেন যে গতদিনের মহাজীবনের নাম সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক ঠিক, আমার মনে হচ্ছিল আমরা অনেকেই হয়তো এই মানুষটিকে ভুলে গেছি, যিনি দেশকে ভালোবেসে নিজের মতো করে কাজ করে গেছেন, স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তৈরি করেছেন ভাগবত চতুষ্পাঠী, ডন সোসাইটি। একেবারে সন্ন্যাসীর মতো এই গান্ধীবাদী মানুষটিকে আমাদের শরণাগত পরিবারের মানুষজন একেবারে ভুলে যাননি, এটা ভেবে খুব ভালো লাগছে। কালকের হে মহাজীবনের যিনি মহাজীবন ছিলেন তিনি হলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তার জন্ম হয়েছিল 5ই জুন 1865 সালে, আর প্রয়াত হন 18ই এপ্রিল 1948 খ্রিস্টাব্দে। এরপর নতুন আরেকজনের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছে এক্ষুনি। হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন নতুন একজন মানুষের কথা, যার নাম বলা হবে আগামীকাল। একটু গল্পের মতো করেই বলি, তার কারণ সত্যি সত্যি তথ্য দিয়ে কি ঘটেছিল না ঘটেছিল অনেকটাই আমাদের অজানা, অনেককাল আগের কথা তো। তখন আকাশে আলো ফুটি ফুটি করছে। শ্রীনিবাস আচার্য ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। মুখে চোখে জল দিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে কে ডাকলো, জ্যাঠামশাই। পেছন ফিরে তাকালেন, তারপর দ্রুত পায়ে ছুটে এলেন। নারায়ণী, তুমি মা? একে এ তো কি হয়েছে? না না, আয় 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 আয়, ঘরের ভেতরে এসে বস, আমি গোপালকে একটু জল দিয়ে আসছি। সব শুনলেন, বর্বর সব। ভাইয়ের মৃত্যু সংবাদ আগেই পেয়েছিলেন, কিন্তু তার ফলে এমন কাণ্ড ঘটতে পারে তা তো কখনো কল্পনাও করতে পারেননি। যেহেতু নারায়ণীর কোলে এই যে শিশুটি, এর জন্ম হয়েছে তার ভাই মারা যাবার পর, তাই নারায়ণীকে অসতী আখ্যা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীনিবাস আচার্য বললেন যে তুই আমার কাছে থাকবি, আমার কাছে। এই কথাটুকু বলে শ্রীনিবাস তাকালেন সদ্যজাত শিশুটির দিকে। অতি সুলক্ষণ,
তার মন বলে উঠল, অতি সুলক্ষণ। সেই ছোট্ট ছেলেটি একটু একটু করে বড় হয়, পুজো পাঠে খুব মন। শ্রীনিবাস আচার্য তাকে শেখান বৈষ্ণব ধর্মের সব গূঢ় কথা, শোনান মহাপ্রভুর কথা। সেই বালক হাঁটুর উপর চিবুকটি রেখে তার কথা চুপটি করে বসে শোনে, বড় বড় চোখ মেলে। বলে, আমাকে একদিন নিয়ে যাবেন তার কাছে? নিশ্চয়ই নিয়ে যাব বাবা, তার হাত তোমার মাথায় ঠেকাতে তো হবেই। না, হলো না। তাদের দুজনের আশা অপূর্ণ রেখে নীলাচলে অপ্রকট হলেন প্রভু চৈতন্যদেব। যেন পৃথিবীর আলো নিভে গেল চোখের সামনে থেকে। বাঁশের খুঁটিতে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে বসেছিলেন শ্রীবাস। সেই ছেলে এসে দাঁড়ালো তার সামনে। আমি মহাপ্রভুর একটি জীবন কথা রচনা করেছি। কি? মহাপ্রভুর জীবন কথা আমি রচনা করেছি। জীবন কথা? কোন মানুষের জীবন কথা রচনা করা হতে পারে নাকি? দেবতার কথা লেখা যায়, কিন্তু মানুষ তিনি তো দেবতাই ছিলেন, মানুষ হয়ে এসেছিলেন এই পৃথিবীতে। তার সেই ইহ জন্মের কথা আমি লিখেছি। আপনি পড়বেন? পড়লেন শ্রীনিবাস। পড়া কঠিন। একটু এগোতে না এগোতেই দু চোখ জলে ভেসে যায়। পড়তে পড়তে তার মনে হচ্ছিল মহাপ্রভু যেন শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন সামনে। পরের দিন সকালবেলা কুণ্ঠিত পায়ে সামনে এসে দাঁড়াতেই তাকে বুকে জড়িয়ে ধরলেন। ওরে, তোর মধ্যে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন, তা না হলে এমন কথা তার কথা কেউ লিখতে পারে যে তাকে একটিবার চোখে পর্যন্ত দেখেনি? আরো অনেকের আশীর্বাদ পেয়েছেন তিনি। পণ্ডিত কবিকুলতিলক কৃষ্ণদাস কবিরাজ তাকে বলেছিলেন চৈতন্য লীলার ব্যাস। আরো বহু গ্রন্থ রচনা করেছেন তিনি। বাংলায়, সংস্কৃতে মন্দির প্রতিষ্ঠা করেছেন। না, নাম বলবো না, নাম বলবো আগামীকাল। আজকের মতো হেমো আজীবন এখানেই শেষ। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত। ওখানে পাহাড়ের উপর ঝর্ণার তলায় 5টি শিবলিঙ্গ আছে, যা হাতে স্পর্শ করা যায়। ওখান থেকে চিল্কার ধারে রম্ভা ও তারপর তপ্তপানির উষ্ণ প্রস্রবণ। তপ্তপানি থেকে রায়গদা ও কোরাপুট, পূর্বঘাট পর্বতমালা ও জঙ্গলের ভেতর দিয়ে। কোরাপুট থেকে জয়পুর ও তারপর জগদ্দলপুর ও তারপর দান্তেওয়াড়া। কলকাতা থেকে 1300 কিলোমিটারের অল্প বেশি। কিন্তু জঙ্গলের নির্জনতা, এঁকে বেঁকে ঘোরানো পাহাড়িয়া রাস্তা ও প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো যে কোভিডের কথা আমরা ভুলে গিয়েছিলাম। তবে গাড়ি খারাপ হলে রাস্তার ধারে সাহায্যের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই, কেননা বহু জায়গা লোকালয় থেকে অনেক দূরে। তবে এও সত্য যে দন্তেশ্বরীর কৃপা ছাড়া দান্তেওয়াড়া মন্দিরে যাওয়া যায় না। সঞ্জয় ঘোষ, সল্টলেক। হ্যাঁ, একটা নতুন জায়গা জানা হলো, একটা নতুন মন্দিরের কথা জানা হলো। ধন্যবাদ সঞ্জয় বাবু। অনেকেই হয়তো আগ্রহী হবেন এই সমস্ত কোভিড ইত্যাদি মিটে গেলে এই সমস্ত জায়গায় যাওয়ার ব্যাপারে। পরের চিঠি। শুভ সকাল সৌমিত্রবাবু। সিস্টার নিবেদিতা তার বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে বেড়াতে গেছেন কলকাতায় অবস্থিত জাদুঘরে। সেই সময় জাদুঘরে মেরামতির কাজ চলছে। অনেক মিস্ত্রি সেই কাজ করছিল। তাদের মধ্যে একজন কুলি ক্লান্ত হয়ে কাপড় বিছিয়ে ঘুমিয়ে পড়েছে। নিবেদিতা তার পাশ দিয়ে যাবার সময় অতি সন্তর্পণে চলতে লাগলেন এবং নিজের ছাত্রীদের ইশারা করে নিঃশব্দে হাঁটতে বললেন, যাতে কুলির ঘুম না ভেঙে যায়। কিন্তু কুলির ঘুম ভেঙে যায়। কুলি ঘুম ভেঙে সামনে মেম সাহেবকে দেখে ভয় পেয়ে গেল।
অথচ সিস্টার নিবেদিতা অনুতপ্ত হয়ে বারবার তাকে ঘুমিয়ে পড়তে বলেন। কুলি তো এমন ব্যবহার আগে কখনো দেখেনি, সে তো ভয়ই পেতে লাগল। এ ছিল অবাক করা ঘটনার দৃশ্য। লিখেছেন শবরী সরকার, আগরপাড়া, উত্তর 24 পরগনা। আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। বিদেশে আমি বিধায়ক ভট্টাচার্যের নাতনি, নাটককার বিধায়ক ভট্টাচার্য, তার নাতনি মহুয়া, আমরা গিয়েছিলাম নিউ ইয়র্কে হাডসন নদীর তীরে। তা সেখানে ওই একটা বাঁধানো জায়গায় অনেক ভিখিরি, তারা ঘুমিয়ে আছে, রাত্রির হয়েছে তখন। আমি একটু জোরে কথা বলতে গেলাম, মহুয়া একদম আস্তে আস্তে আস্তে, ওরা ঘুমোচ্ছে। আমি পরে বলেছিলাম যে সত্যি রাস্তায় শুয়ে থাকে এরকম সব লোকজন, হ্যাঁ আমেরিকাতেও আছে, তাদের জন্য এত মমতা তোমার। কিন্তু ওটা বোধহয় সাহেব মেম সাহেবদের থেকে পাওয়া এক ধরনের মানুষ সম্পর্কে একটা সম্ভ্রম বোধ, সে যে ধরনের মানুষই হোক না কেন। আর নিবেদিতা তো আলাদা রকমের মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। এই চিঠির ঝাঁপি এখানেই শেষ করি। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি বলতে হবে। আর আগে একটা জায়গায় একটু চটির মতন আর কি, সেখানে আপনি একটু শুয়ে টুয়ে নিয়ে রাত্রিটা কাটাতে পারেন। একটু বাথরুমের ব্যবস্থা আছে, একটু নিজেকে যাকে সাহেবরা বলে ফ্রেশ করে নেওয়া, সেই রকম করতে পারেন। তো সে মন্দ নয়, না হয় একটু বিশ্রাম করে নিলাম রুদ্রনাথের মন্দিরে যাবার আগে। মানে এটা ঠিকই যে কলকাতায় আপনাদের বাবু জীবনের পক্ষে ওইখানে রাত কাটানো এবং বাথরুম ব্যবহার করা এবং যা কিছু বলুন না কেন, সেটা একটু অসুবিধে হতে পারে। কিন্তু বেড়াতে গেলে তো অত ভাবলে চলে না, বেড়াতে গেলে অসুবিধেটাকেই সুবিধে করে নিতে হয়। যাই হোক, এরকম করে রাতটা কাটলো। পরদিন পবিত্র মনে সকালবেলা মন্দির দর্শন। সকালবেলায় পাহাড়ের উপরে ঝকঝক করছে আকাশ, হু হু করে হাওয়া দিচ্ছে, হাড়ের ভেতরটা পর্যন্ত কাঁপিয়ে দেয়। কিন্তু একটা বেশ মজার ব্যাপার চলছে প্রকৃতির মধ্যে। কিরম জানেন, ছোটবেলার কথা মনে করে দেখুন। মানে যারা খুব দুষ্টু ছিলেন আমার মতো, তারা তো নিশ্চয়ই মায়ের হাতে চটচাপাটি খেয়েছেন। হ্যাঁ, খাবারটা খুব বেশি হয়ে গেলে সন্তর্পণে বাবা আসতেন না ঘরে, কিংবা উল্টো দিকে বাবার হাতে মার খেলে মা পিঠে হাত বোলাতে বোলাতে বলতেন না, কেন এমন করিস, একটু ভালো হয়ে থাকতে কি হয় তোর। হঠাৎ এই কথাটা মনে করিয়ে দিলাম কেন, বলবো একটু গান শুনে নি, তারপর আর বলবো তার সঙ্গে এই রুদ্রনাথে যাবার কি সম্পর্ক। ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একজন মারেন, শাসন করেন, আর একজন আদর দেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলি আপনাদের, এখানে রোদ আর হাওয়ার খেলাটাও ঠিক সেই রকম। হাওয়া যতই হাড়ে কাঁপন ধরিয়ে দিতে চায়, রোদ্দুর ততই হাত বুলিয়ে সেই ঠান্ডাকে আরামের ঠান্ডা করে তোলে। দেখতে দেখতে চলুন, পাহাড়ের ঢাল নেমে গেছে খাদের দিকে। সবুজ পাহাড়, খয়েরি পাহাড়, তার মাঝে মাঝে একটু বরফ জমে আছে, আর পেছন থেকে অন্য সব পাহাড়ের রূপলি ঝকমকে শিখর। এই যে বাঁকটা ঘুরলেন, ওই ঘর বাড়ি দেখা যাচ্ছে, ওই হলো রুদ্রনাথের মন্দির। ওই যে পেছনে পতাকা দেখা যাচ্ছে, গেরুয়া রঙের পতাকা। একটা দীর্ঘশ্বাস তো বেরিয়ে আসবেই। এই নাকি মন্দির। সত্যি তো, মন্দির বড় হতে পারে, ছোটও হতে পারে, কিন্তু মন্দিরের মতো দেখতে হতে হবে তো। আর যে সে মন্দির তো নয়, রুদ্রনাথের মন্দির। এই তো পাথরের তৈরি সার সার কতগুলো চালা ঘর, ব্যারাকের মতো পরপর চলে গেছে। তার সামনে বসে আছে অনেকে আপনার দিকে তাকিয়ে। এরা অনেকেই তীর্থযাত্রী, এখানে এসে দর্শন শেষ করে একটু জিরিয়ে নিচ্ছেন। আপনার বাঁ দিকে সেই ঘরের সারি, ডান দিকে সোজা ঝাঁপ দিয়ে পড়েছে খাদ,
মাঝের সরু পথটা দিয়ে আপনি এগিয়ে চলেছেন। আর একটু সামনেই একটা ঘর, অন্যগুলোর চেয়ে একটু বড়, একটু উঁচু, আপনার দিকে মুখ করে আছে। তার সারা গা বেয়ে ঝরে পড়ছে গাঁদা ফুলের মালা। হ্যাঁ, ওই ঝোলানো মালা দেখেই আপনি চিনবেন এই হলো সেই রুদ্রনাথের মন্দির। আপনার গন্তব্যস্থলে এসে গেছে। সেই সাগর ভিলেজ থেকে বেরিয়েছিলেন, 22 কিলোমিটার পথ এই পাহাড়ি রাস্তায় হাঁটতে হয়েছে আপনাকে। কিন্তু না, মন্দির দেখলেই থেমে যাবেন না, একটু বাঁদিকে ফেরুন। কি দেখছেন? আর আফসোস নেই তো? পাথর কেটে যেমন মূর্তি গড়ে, মনে হয় পাথরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সেই মূর্তি, এখানেও পাহাড়ের ভেতর থেকে যেন বেরিয়ে এসেছে মন্দিরটি। পুরোটা বেরোয়নি, কিছুটা মন্দির আর বাকিটা পাহাড়। সে যে কি অপূর্ব দৃশ্য আপনি কল্পনা করতে পারবেন না। এতক্ষণে বোঝা গেল এই যে সার সার ঘর পেরিয়ে এলেন, এসব মোটেই মন্দির নয়, এমনি ঘর। মন্দির লুকিয়ে ছিল তাদের আড়ালে। ভাগ্যিস আড়ালটুকু ছিল, তা না হলে কি আর এমন করে তাকে দেখতে পেতাম? নিরাশা আর হতাশার অন্ধকার থেকে হঠাৎ ওঠা সূর্যের মতো। না, খুব বড় মন্দির বলা যাবে না, কিন্তু আগের এ দুটো মন্দির দেখেছি না, তাদের তুলনায় বড়। এইবার তো মন্দিরের দেবতাকে দর্শন করার পালা, কিন্তু আজকে দর্শন থাক। আজকে সৌমিত্র বসুর বিদায় নেবার সময় হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক, তার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আর এটাও তো আপনারা সকলে জানেন যে প্রত্যেকদিন রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় সৌমিত্র বসু লাইভে উপস্থিত হয় আপনাদের সঙ্গে অন্তত আধ ঘন্টা আড্ডা মারার জন্য। আপনি যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে চলে আসুন। তাহলে চললাম আজকের মতো। আবার ভোরবেলা 5টার সময় 92.7 বিগ FM শরণাগত। ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, ভালো রাখবেন অন্যকে। অতিমারি কমে আসছে, কিন্তু একেবারে নির্মূল তো আমাদেরই করতে হবে। বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে, একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন মনে। সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে। বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে খুঁজে না পাই কুল, সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে